বাস্তবতাটা অনেক কঠিন। তারপরেও একজন মা কিন্তু চায় জীবনের যেকোনো পরিস্থিতিতে নিজের সন্তানকে আঁকড়ে বাঁচতে। কারণ মা খুব ভালো করেই জানে আমি ছাড়া আমার সন্তান পৃথিবীতে চরম অসহায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা কিন্তু শনিবার সকাল থেকে শুরু করেছি। সেদিন কিন্তু সকালবেলা অনেক কালবৈশাখী ঝড় হয়েছিল ঢাকার বিভিন্ন স্থানে। কোন কোন স্থানে হয়েছিল জানি না, তবে আমাদের এখানে কিন্তু তুমুল ঝড় হয়েছিল। সকালবেলা কিন্তু খুব সুন্দর একটা মোড়ে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে সায়ানকে রেডি করে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি মাদ্রাসায়। তো ওদেরকে বিদায় দিয়ে মেইন গেটটা বন্ধ করে ভিতরে আসতে না আসতেই দেখলাম ফোনটা বেজে উঠেছে। তো যখন রিসিভ করতে গেলাম দেখলাম যে আম্মুর ফোন। তখনই কিন্তু আমার মনটা একটু ভয় পাচ্ছিল যে এত সকালবেলা আম্মু কেন ফোন দিল। তো ভয় ভয় নিয়ে কিন্তু ফোনটা রিসিভ করেছি। তারপরে দেখলাম যে আম্মু বলল আমার চাচাতো বোনের হাজব্যান্ড মারা গিয়েছে। তো বিশ্বাস করেন 10 মিনিট এভাবেই বসেছিলাম। শুধু আপুর চেহারাটা চোখের সামনে ভাসছিল যে এই জীবন আপু কিভাবে কাটাবে তার স্বামীকে ছাড়া। আর ভাইয়ার চেহারাটা খুব চোখে ভাসছিল, কারণ ভাইয়াটা খুব মিশুক ছিল। আমরা যখন বোনের বাসায় বেড়াতে যেতাম তখন দেখা যেত কি ভাইয়া আমাদেরকে রান্না করে খাওয়াতো, আপু কিন্তু আমাদের সাথে গল্প গুজব করতো। তো খুব মিশুক, খুব ভালো একজন মানুষ ছিল। তো সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার ভাইয়াকে যেন জান্নাত নসিব করে, আমিন। তো তারপরে কিন্তু অনেকক্ষণ স্পিডে কাজ করেছি, সংসারের সব কাজ করেছি। সায়ানকে আনার জন্য বারান্দায় দাঁড়িয়েছি। তো সেই মুহূর্তে জানতে পারলাম পাশের বাসার দোতলায় একজন মা 2.5 বছরের সন্তান রেখে গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছে। তো যখন এই কথাটা শুনেছি একদম হাত পা আমার নিঃশক্তি হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই হয়তো অন্ধকার হয়ে যাচ্ছে। কারণ একজন মা কিন্তু জীবনে যে কোনো পরিস্থিতিতেই তার সন্তানকে আঁকড়ে বাঁচতে চায়। তাহলে এই মাটা কেন তার সন্তানকে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল? আসলে যে যায় সে কিন্তু তার সাথে সব রহস্যটাকে নিয়ে যায়। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছিল, তারপর যে কি হয়েছে আমরা কিন্তু আর জানি না। তো কালকে সারাটা দিন না খুব ডিপ্রেশনে ছিলাম। তারপর তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে সায়ানকে মাদ্রাসায় দিয়ে বোনের বাসায় গিয়েছি। সেখান থেকে এসে আবার সায়ানকে মাদ্রাসায়, সন্ধ্যার পরে আবার। তো সব কিছু করে কালকে কাজকর্মগুলো একদম ওলটপালট হয়ে গিয়েছিল। তো রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করেছি দেখলাম একদমই আমার ভালো লাগছিল না। তো পরবর্তীতে টেবিলটা অগোছানো রেখে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠে কিন্তু একই নিয়মে সায়ান বাবাকে তার বাবার সাথে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন তো 8টা বেজে গিয়েছে। 9টার মধ্যে কিন্তু আমাকে নাস্তার আয়োজন শেষ করে সায়ানের জন্য টিফিন নিয়ে চলে যেতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি আলু ভাজি বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে আমার ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি। দুধ চা যেহেতু বানাবো তার জন্য লিকারও করে নিয়েছি। তারপরে এই তো একটা পরোটা ভেজে এখন সায়ানকে মাদ্রাসায় আমি টিফিন দিতে চলে যাচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত যারা আমার সাথেই আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সায়ানকে টিফিন খাইয়ে 9:30 বাজে কিন্তু আমি বাসায় চলে আসছি। আর পরোটার যে প্রিপারেশন সেটা কিন্তু আমি গতকালকেই নিয়ে নিয়েছিলাম। এখানে সায়ানের বাবার জন্য 2টা রুটি করব, সেটাকে গোল শেপ করে রেখে দিয়েছি। আর আমাদের জন্য যে পরোটা সেটাকে কিন্তু বেলে তার মধ্যে তেল আর আটার গুঁড়ি দিয়ে আবার 4 ভাঁজ করে কিন্তু আমি স্কোয়ার শেপে রেখে দিয়েছি। এখন শুধু একটা করে বেলবো আর হচ্ছে ভেজে নিব। আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানোটা সবথেকে বেশি কঠিন মনে হয়, যেহেতু আমার হাতে সময়টাও কম থাকে। তো যার জন্য এই কাজটা যদি রাতের বেলা করে রাখি আমার জন্য কিন্তু খুব ইজি হয়ে যায় সকালের নাস্তার আয়োজন করতে। আর এই বছর যেহেতু সামিনের ক্লাস হচ্ছে 11:40 থেকে 4টা পর্যন্ত, তো ওদের লাঞ্চ টাইমটা কিন্তু স্কুলে থাকতে হয়। আর স্কুলের টিচারদের বরাবরই করা আদেশ যে বাচ্চাদেরকে ভারী খাবার দিবেন, দুপুরবেলা পারলে আপনারা ভাত দিয়ে দিবেন, যাতে ওরা রাইস ধরনের খাবারগুলো খেলে ওরা পড়াশোনা কিন্তু একটু ফুল এনার্জি পায়। তো যার জন্য আমাকে কিন্তু রান্নার আয়োজনটা একসাথে করে দিতে হয়। আর পারলে আমি সায়ানের বাবাকেও খাবার দিয়ে দেই। আর এই তো এখন কিন্তু একে একে আমি সবগুলো পরোটা ভেজে নিব। সাহেবকে হচ্ছে 2টা রুটি ভেজে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য পরোটা। তো প্রতিদিন যখন এই ধরনের পরোটাগুলো আমি খাই তো আমার কাছে এত খারাপ লাগে যে ওর বাবা হচ্ছে সবসময় রুটি খাবে। আমি এত রিকোয়েস্ট করি তুমি একদিন এই পরোটা খেয়ে দেখো, বলে না আমার গ্যাসের সমস্যা হয়, আমি এই জন্য পরোটা খেতে চাই না। তো আমি বলি তুমি যে কাজটা করো এটা যদি প্রতিদিন আমি আমার ভিডিওতে আপুদেরকে শেয়ার করি, আমার আপুরা কিন্তু বলবে তুমি খুবই
নির্যাতিত একজন পুরুষ, কারণ আমরা সবাই পরোটা খাই, তোমাকে শুকনো 2টা রুটি দেই, এতে করে কিন্তু আমার দুর্নাম হয়ে যাবে। তো এই কথা শুনে কিন্তু সায়ানের বাবা হাসছিল, বলে সমস্যা নাই, তোমার আপুরা জানে তুমি কত ভালো মানুষ। তো যাই হোক, দুজন কিন্তু খুব আনন্দ করতে করতে নাস্তার পর্বটা একসাথে শেষ করতে পারিনি, কারণ সাহেব হচ্ছে এখন চলে যাবে, তার দেরি হয়ে যাচ্ছে, তাই সে কিন্তু নাস্তা করে নিচ্ছে আর আমি কিন্তু পাশেই দাঁড়িয়েছিলাম। সামিনকে নাস্তা দিয়েছি, সামিন কিন্তু ওয়াশরুমে যে বসে আছে, ও আসছিল না। তো পরবর্তীতে কিন্তু সাহেবের নাস্তা করা হয়েছে, মা ছেলেরা একসাথে নাস্তা করে নিয়েছে। আমার গত ভিডিওতে কুশি কাটার ম্যাট দেখে আমি যখন বলেছিলাম পেজ ওপেন করব, তখন কিন্তু অনেক আপুরা আমাকে অনেক বাহবা দিয়েছেন। আমার প্রিয় সালমা আপু কিন্তু বলেছে আমি যদি কুশি কাটার কাজ নিয়ে সিরিয়াস হই তাহলে সালমা আপু আমার প্রথম কাস্টমার হবে। তো যাই হোক, আমার কাছে কিন্তু কথাটা সত্যি ভালো লেগেছে যে আপুরা আমার একটুখানি কথাতে এত বেশি উৎসাহ দিচ্ছেন। কখনো পেজ খুলবো কিনা জানি না, তবে আপনাদের ভালোবাসাগুলো সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আর এই তো সাহেব কিন্তু চলে যাচ্ছে, আর আমি কিন্তু সাহেবকে একটু আগিয়ে দিচ্ছিলাম, তার হেলমেটটা, তার খাবারের ব্যাগটাও দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে স্বামী নাস্তা করতে বসে গিয়েছে, আমিও এখন ছেলের সাথে নাস্তা করতে বসে দুইজন খুব মজা করে নাস্তাটা এনজয় করব। আর এদিকে দেখেন আমার ব্যস্ততা, নাস্তাটা করে কিন্তু আমি টেবিলটাও ক্লিন করিনি, চলে এসেছি রান্নাঘরে। লাইনের গ্যাসটা যেহেতু অনেক কমে গিয়েছে, আর এখন আমি হচ্ছে একটু গরুর কলিজা ভুনা করব। এটা হচ্ছে সামিনকে টিফিনে দিতে হবে। তো 1 ঘন্টার মধ্যে আবার এই রান্নাটাও শেষ করতে হবে, কারণ লাইনের গ্যাসটা কম, রান্না করতে তো এত সময় লাগার কথা না, যেহেতু লাইনের গ্যাস কম, তো আমার কিন্তু সময় লাগবে। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু কলিজি ভুনা করে আমি ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যখন আমি কাজগুলো করছিলাম, আমার হেল্পিং হ্যান্ড শাহনাজ চলে এসেছে, যার জন্য কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। এখানে সামিনকে বিদায় দিয়ে দিচ্ছি। সামিন হচ্ছে ছোটো ভাইকে মাদ্রাসা থেকে এনে দিয়ে ও স্কুলে চলে যাবে। আর অফ ক্যামেরা শাহনাজ কিন্তু আমার কাপড় চোপড় ধুয়ে ছাদে রোদ দিয়ে চলে গিয়েছে, আর ঘরটাকেও ঝাড়ু মোছা করে চলে গিয়েছে। তারপর শায়ান বাবাও চলে এসেছে, শায়ান বাবাকে গোসল করিয়েছি, খাইয়েছি এবং ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন যে ঘরে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকে আমার ঘরে বেডশিটটা চেঞ্জ করব, যার জন্য সকালবেলা তুলে কিন্তু শাহনাজকে দিয়ে ধুয়ে ফেলেছি। আর এখন হচ্ছে আমি বেডশিটটাকে পেরে নিব। গত ভিডিওতে আমার 2 ছেলের সালামের একটু র ভয়েস কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমাদের প্রিয় নাইমাস লাইফস্টাইল থেকে নাইমা আপু, মামুনি ব্লগস থেকে প্রিয় মামুনি আপু কিন্তু দুইজনই আমার 2 ছেলের সালামের উত্তর নিয়েছে এবং বলেছে ওদের আন্টির তরফ হয়ে আমি যেন ওদেরকে বলে দেই যে ওর আন্টিরা ওদের সালামের উত্তর নিয়েছে। তো আপু, আমি কিন্তু তোমাদের তরফ হয়ে আমি 2 ছেলেকে বলে দিয়েছি তোমার আন্টিরা তোমাদের সালামের উত্তর নিয়েছে, আর ওরা শুনে কিন্তু মাশাআল্লাহ বেশ খুশি হয়েছে। আর এই যে এখন যে বেডশিটটা পেরে নিচ্ছি সেটা কিন্তু আমি ঈদের মধ্যে এনেছিলাম। তো ঈদে কিন্তু এই বেডশিটটা দিয়ে খুব সুন্দর করে ঘর সাজিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে আর ঘরের ডেকোরেশন একদমই শেয়ার করা হয়নি, কোনো রান্নার রেসিপিও শেয়ার করতে পারিনি, যার জন্য কিন্তু আমি আজকে আবার বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। বেডশিটের কালারটা মাশাআল্লাহ আমার কাছে খুব সুন্দর লেগেছে, আর ভিডিওতে জানি না কেমন লাগছে, বাস্তবে কিন্তু খুবই সুন্দর। তো ড্রয়িং রুমের যে আমার কার্পেটটা আছে সেটাকে কিন্তু আজকে আমি এখানেই বিছিয়ে দিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য। এখন তো বড় ধরনের কার্পেটটা খুব কম ইউজ করছি, যেহেতু গরম চলে এসেছে, কার্পেট ইউজ করতে ভালো লাগে না। ঘর গোছানোর পরে আমি কিন্তু সবসময় কাজটা করি, বারবার ঘরের দিকে ফিরে ফিরে তাকাই, আমার কাছে এত বেশি ভালো লাগে। আমি জানি এই অভ্যাসটা শুধু আমার একার না, আমার প্রিয় প্রিয় আপুদেরও কিন্তু এই অভ্যাসটা থাকে, কারণ আমরা গৃহিণীরা ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি। তারপর চলে এসেছি ড্রয়িং রুমটা গোছাতে। যখন ড্রয়িং রুমটা গোছাতে এসেছি, মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছে, কারণ এখানে যে 2 সোফার মাঝখানে আমার একটা এরিকা পাম গাছ ছিল, গাছটা মারা গিয়েছে, আর গাছটা আমার ড্রয়িং রুমে কিন্তু লুকটাকে একদম খুব বেশি ইউনিক করেছিল, আমার কাছে খুব ভালো লাগতো। তো গাছ আরেকটা তো আনবো অবশ্যই, তবে সময় করে উঠতে পারছি না। সায়ানকে 3 বেলা মাদ্রাসায় নিয়ে দৌড়াদৌড়ি, তারপর সামিন, সংসার সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততা জীবন কাটাচ্ছি। তো ইনশাল্লাহ একটু একটু করে যখন সময় পাবো একটা একটা করে সবই কিন্তু নিয়ে আসবো। আর এই তো ঘরে টুকিটাকি সব কাজ গুছিয়ে সায়ান যেহেতু আবার 2:30 বাজতে মাদ্রাসায় চলে যাবে, আমি কিন্তু ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি। আর আজকে মাদ্রাসায় কী কী লিখেছে সেগুলোকে আমি একটু নোট করে রাখছি। ও হচ্ছে পেজ সুন্দর করে উঠিয়ে খাতা এখনও ভালো করে খুলতে পারে না, তো মাঝখান থেকে যেখানে পায় সেখানে সে লিখে ফেলে। তার জন্য আমি কিন্তু প্রতিটা পেজে প্রতিদিনের তারিখটা নোট করে রাখি, যাতে আমি বুঝতে পারি ও কোন দিন কোনটা লিখেছিল। তারপরে এই তো ড্রয়িং রুমটা গোছানোর কাজও কিন্তু আমার শেষ, মোটামুটি বাসাটা পুরো গোছানো হয়ে গেছে। এখন মনটার মধ্যে কিন্তু বেশি আত্মতৃপ্তি কাজ করছিল, আর বারবার ফিরে ফিরে কিন্তু আমার বাসাটাকে আমি দেখছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমি আবার শাওয়ারে চলে যাব, শাওয়ার করে দুপুরে জোহরের নামাজটা পড়ব। নামাজটা পড়ে হাতে একটু সময় ছিল, চিন্তা করলাম সেদিন যে ফ্রেন্ডের থেকে গিফট পাওয়া আমি একটা হাদিসের কিতাব আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাকে আজকে একটু বসে বসে পড়বো।
এই ধরনের কিতাব পড়লে কিন্তু দেখবেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি দান করার যে সুফলটা সেই আয়াতটা পড়ছিলাম, পড়ার পরে আমি যে বিষয়টা জানতে পারলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আজকে আপনাদের সাথে আর সেগুলো শেয়ার করা হলো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর আজকে এই হাদিসের কিতাব পড়তে পড়তে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।